শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি। আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আলী আহমদ খান বললেন, কি হয়েছে তোমার? তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি। দোয়া করবেন আঙ্কেল। আল্লাহ হাফেজ। সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। আলী আহমদ খান মেঘকে জানালেন পড়াবে না। মেঘ কি বলবে বুঝে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর। মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়েচেড়ে বলে, শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আমায়। তানভীর তখন বললেন, তাতে মন খারাপ করার কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পারে। তানভীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনিও ভালো পড়ান জানি, আপনি অনুমতি দিলে আমি কথা বলে দেখব। আলী আহমদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যেই ছেলে জীবনে পড়াশোনা করে না সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজে। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্ধব হয় না যেন। তানভীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাইলে ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকেই আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান আপনাদেরকে উপন্যাস পড়ে শোনাচ্ছি। যদি আমার কণ্ঠে উপন্যাস ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে মেঘ। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করে আবির ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে চায়। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছেন। নিজের অফিসের কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 2টায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লোকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ। আবির ভাই খাবারের টেবিলের দিকে আসছেন। মেঘ গলার খাবার আটকে গেছে, গিলতে পারছে না মেয়েটা। কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামুনিকে বলল খাবার দিতে। বসলো গিয়ে মেঘের বিপরীত চেয়ারটাতে। মেঘের চিবুক নামলো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে বাজছে রবিবারে সেই কথাটা। এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসেও যাবে না। কে চায় স্বেচ্ছায় মায়ের খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে। খাওয়ার গতি বাড়ালো, নাকে মুখে খাবার ঢুকাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, গম্ভীর গলায় কপাল কুঁচকে বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে গেছে, গলা শুকিয়ে কাঠ। সশরীরে কম্পনের মাত্রা তীব্র হলো, এজন্য কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু আজ তাকে বলতে হবে, হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেলল কথাটা। এরই মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ায় মনোযোগ দিলেন। হালিমা খান আবিরের উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুঁড়ো ভরা কণ্ঠে উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে, সে নিজেই যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না? সব দোষ এ মেঘের, থাকবই না এই বাড়িতে। উঠতেই চায় টেবিল থেকে, তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলেই নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন। কে জানে আবার থাপ্পড়ই মারবেন কি না। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুতগতিতে খাওয়া শুরু করে। আবির ভাই রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠল, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মুখের ভাতগুলো কোনো রকমে গিলল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান আপনাদেরকে উপন্যাস পড়ে শোনাচ্ছি। যদি আমার কণ্ঠে উপন্যাস ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। মনে মনে ভাবলো, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবে। জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে, কেনই বা এত রাগ দেখায়, ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা, মনের উপর কারো হাত নেই। মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয়। সোফার কাছে পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে।
আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিসফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলল, প্লিজ 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 আপু, আমার বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না প্লিজ। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে। তোদের ঘুরতে ইচ্ছে করছে, তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখনই থাপ্পড়টা খাবো। আবিরের খাওয়া শেষ। এদিকে আসতে দেখে মেঘ চাইল সে তাড়াতাড়ি রুমে চলে যাবে, কিন্তু আদি আর মিম আরো করুণ স্বরে বলছে, প্লিজ আপু তুমি বলো না। এবার মেঘ রেগে কটমট করে বলল, আমি বললাম তো পারবো না। মিম আর আদি যেন চুপসে গেল। মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ। মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নিবে বাইকে তোদের, সে ঘুরে বালি। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানবীরকে বাইক কিনে দিব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। আদি আকস্মিক প্রশ্ন করে বসলো, তুমি তানবীর ভাইয়াকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখনো তানবীর আমার বাইকে উঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিম আর আদি বোবা হয়ে রইল। মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, 2 ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি! সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের। বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো কি আর আশা করা যায়? রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল মেঘ। ফোনটা হাতে নিল। এই 2-3টা দিনে একবারের জন্য ফেসবুকে ঢুকেনি সে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে আবির ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছেন, সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো, তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন উনি তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো, উনি কি তাহলে সত্যি কারোর সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের উপর রাগে আছে, তাইলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এইদিকে আবির ভাই রুমে এসে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করেছেন, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। জান্নাত আপু চলে যাওয়ায় সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে, জানালেন ওনার কাছেই পড়বে সে। আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিত হলেন। তারপরও মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো, তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ বলল ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গুছানো, প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের কড়া নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামুনি শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান আপনাদেরকে উপন্যাস পড়ে শোনাচ্ছি। যদি আমার কণ্ঠে উপন্যাস ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি। অল্পতে কান্না করা তার স্বভাব, আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজেই কাটে না। যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে 9 বছরের উপরে কথা বলেনি একটিবার। আবির ভাই দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র, কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে।
সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয়। দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতেও জান্নাত আপু পড়িয়ে যায় 7:30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না, দেখা হবে কিভাবে? সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবির ভাইয়ের কথা খুব মনে হচ্ছে তার, তাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেইনি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার, মনকে কোনোভাবেই শান্ত করাতে পারছে না। মনের জোরগুলোও নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে। পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবির ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো। দরজা চাপানো। আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে, সেটার আলোয় রুম আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির ভাই কোথাও নেই। বিছানা টান টান করে পাতানো। টেবিলে বই, খাতা, কাগজপত্র এলোমেলোর সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে। চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনো ফেরেনি? নিজের রুমের দিকে ফিরে এক কদম এগোতেই কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল মেঘ। মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির। আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে। সন্ধ্যাবেলা নাকি ছাদে তেনারা ঘুরে বেড়ায়। সারা রাত ছাদেই থাকেন, এই ভয়ে ছাদে পা বাড়ায় না। সিঁড়ির নিচে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তেনারা গাইতেছেন? আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়েছে মেঘ। একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তেনারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপরও আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়ল। চেয়ারের উপরে হেলান দিয়ে বসে আছে কেউ একজন। চাঁদের উপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো মেঘের। আগে কি গান গিয়েছেন তা বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামাই রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামাই রাখি। ছোট্ট তোর ওয়মের ডানায় না ঘষতে দিবি কি, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি, তুই বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি। মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই রিলিক্স বারবার গাওয়াতে মনোযোগ দিল মেঘ। নিজেকে প্রশ্ন করলো মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এইটুকু বলতেই মুখে হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো, উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানভীর ভাই তো সেদিন বললই আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার কথা ভেবেই গাইছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের। নিস্তব্ধ আখিতে তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ। না হয় এমন গান কেউ গায়? এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরালো। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে। আবির ভাই সিগারেট খান? দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না অষ্টাদশী। হঠাৎ দরজার এখানেই বসে পড়েছে সে। মেঘের জাত শত্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে আবির ভাই সিগারেট খাচ্ছেন।
এটা যেন মেঘ মানতেই পারছে না। ওষ্ঠধয় উল্টে নীরবে চোখের জল ফেলে অষ্টাদশী। যাকে সে মিস করছিল, এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বিগ্ন ছিল, তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির ভাই। আবির ভাই অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবে না। আবির ভাইয়ের প্রতি খুব রাগ হলো মেঘের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে থাকলো। ছাদের দরজার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। আচমকা আবির ভাই হাজির হলো মেঘের সামনে। মেঘ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে ছাদের কর্নার থেকে আবির ভাই শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে, এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করছিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়। ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, এমনি এসেছিলাম। আবির ভাইয়ের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে। ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোই অনুভব করছে অষ্টাদশী। আবির ভাই আচমকা মেঘের বাহুতে ধরল, এক টানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরের কম্পন তীব্র হলো। হৃৎপিণ্ডের ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতে পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। রাগে কটমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না। কিভাবে বলবে? আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভিতর থেকে এমনিতেই কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ করে রইল। আবির ভাই দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললেন, তুই কি সব সময় রাত বিরাতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়ালো, না বোধক সম্মতি জানালো। তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ নীরব। কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না অষ্টাদশী। আবির ভাই কয়েক পায়ে গিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের। আবির ভাইয়ের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে 2 কদম পিছিয়ে গেল মেঘ, কিন্তু পিছনে আর জায়গা নেই। দরজার পাশে পিলারে পিঠ ঠেকল মেঘের। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট দেহটা। পায়ের পাতা শিরশির করছে। সরে যেতে চাইল সামনে থেকে। আচমকা আবির ভাই 2 হাতে পিলারের 2 পাশ চেপে ধরল। কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের। আবির ভাইয়ের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপড়ন পড়ে গেল অষ্টাদশীর। মেঘের মনে হচ্ছে বুকের মধ্যে আজ কয়েকজন একসাথে নৃত্য করছে, যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎ শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালিয়ে বেরিয়েছিস, এখন দেখব কতটা পালাতে পারিস তুই। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী। এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজে ঝাঁকুনি দিল। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। আবির ভাই সরু নেত্রে তাকিয়ে আছে। হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে। পুনরায় শক্ত কণ্ঠে বলল, রোমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ। দীর্ঘশ্বাস ফেলেছে বারবার। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল। অন্ধকার সিঁড়ি। পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো, আবির ভাই। আবির ভাই উল্টো দিকে ফিরেছিল। ডাক শুনে ঘুরে তাকালো। মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্ময় কণ্ঠে বলল, কেন, হাঁটতে পারছিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তেনারা যদি আমায় ধরে ফেলে? আবির ভাই কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির ভাই মেঘের কথায় হাসছে, ভাবতেই মেঘের খুশি লাগছে। আবির ভাইয়ের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। ততক্ষণে আবির ভাইয়ের হাসি গায়েব। এবার আবির ভাই ঠাট্টার স্বরে শুধালো, তা তুই ছাদে আসার সময় কি তেনারা বেড়াতে গেছিল? আবির ভাইয়ের এমন কথা হম্মকের মতো তাকিয়ে আছে মেঘ। আবির ভাই সহসা বলে উঠল, তুই যা, আমি পেছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। অবশ্য বলবেই বা কি? 2টা সিঁড়ি নামতেই হঠাৎ কি ভেবে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই নিরুদ্বেগ কণ্ঠে শুধালো, আবার কি হলো?
মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়লো, মনের তীব্র সাহস নিয়ে পিছন ফিরে তাকালো। আবির ভাই ছাদের দরজার পাশে দাঁড়ানো, এমনিতেই 6 ফুট লম্বা, তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে। এখন আবির ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আবির ভাই আপনি সিগারেট খান কেন? মেঘের কথায় আবির ভাই যেন ছোটখাটো টাসকি খেলো, মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল, তার জবাবদিহি কি তোকে দিতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমি এইটুকু বলেই থেমে গেল। আবির ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আর তুই? মেঘ ভয়ে ভয়ে বলল, কিছু না। মেঘ আর থামলো না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডোরে হাঁটছে, আবির ভাই পিছনে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আছে। সিঁড়ি নিচ পর্যন্ত নামলো। মেঘ আর পিছন ফিরে আবির ভাইকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবির ভাইয়ের দিকে। আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে। মেঘ রুমে চলে গেল। আবির ভাইয়ের আরও একটি রাত কাটলো নির্ঘুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে আগের রাতে আবির ভাই সারা রাত জেগে থাকে। এটা তার বহু বছরের অভ্যেস। বিদেশে থাকাকালীনও তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী কাটায়। হয়তো নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সব কিছু নিয়েই ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। আবির ভাইয়ের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে। কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার দিন ভালো মন্দ রান্না হয়। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না। তবে আবির ভাইয়ের প্রতি ভয়টা কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির ভাই নেই। মনটা কিছুটা খারাপ হলো, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবার প্রাইভেটে 1 ঘন্টার পরীক্ষা থাকে। এক সপ্তাহে যা পড়ায় তার উপর পরীক্ষা থাকে। 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে। সামনে এমপি নির্বাচন, তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে। জনগণের সুবিধা অসুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরো বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে। আজ একটু আগেই চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। কিরে, তোর হিটলার ভাইয়ের খবর কি? কিছু তো আর বললি না। ছবি দেখাবি বলেছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ বলল, মুখে যা বলি তার সবটা কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গত রাতে থাকতে না পেরে গেছিলাম ওনাকে দেখতে। একটা বাস যে খাইছি। কেন, কি হইছে? কি আর হবে, লুকিয়ে দেখতে গেছিলাম। আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। ব্যাটার চোখ আছে তাহলে। ভালো হয়েছে, গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি, তাহলে বন্যা তো আমায় এখানেই বালিচাপা দিয়ে দিবে। বন্যা আর মেঘের একটাই সিদ্ধান্ত, ভার্সিটির ভর্তির আগে কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। কোচিংয়ে নতুন কারো সাথে কথা বলা যাবে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো। এত কিছুর পরও মেঘ আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে। এজন্য বন্যা অবশ্য প্রতিনিয়ত মেঘকে বুঝাচ্ছে, স্যার চলে আসছে এতক্ষণে। পরীক্ষা শুরু হলো যথারীতি। 4টায় পরীক্ষা শেষ করে 2 বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিতে ভাবলো। হঠাৎ বাইক নিয়ে আবির ভাই হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শো, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতেই চিনতে পারলো এটা আবির ভাই। আবারও নতুন করে ক্রাশ খেলো সে। মনে মনে ভাবছে, কিন্তু উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছেন? কই, সেদিন তো মিম আর আদিকে ধমকে বলল কাউকে বাইকে উঠাবে না। তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবে না। না উঠাক, উনার বাইকে উঠতে আমার বইয়েই গেছে। কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখন এখানে এসেছেন। আল্লাহ বাঁচাও। এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ। এদিকে বন্যা মেঘের হাতে জাপটে ধরে আছে। আবির ভাই মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে। হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল।